এবারে তুমি প্রশ্ন করতে পারো যে নেতাজি তাহলে এই যে বলা হচ্ছে নেতাজি অমুক বাবাজি ছিলেন, তমুক বাবাজি ছিলেন, গুমনামি বাবা ওইসব, হ্যাঁ, গুমনামি বাবা, বাবা জ্যোতির্দেব, আমাদের শোলমারির সাধু শারদানন্দ ইত্যাদি প্রায় 12-14 জন মানে সাধু এ পর্যন্ত আবির্ভাব ঘটেছে তাদের। আমি আবির্ভাব শব্দটা কনসাসলি ব্যবহার করছি, যে বা বলতে পারো যে সার্কাস্টিক্যালি ব্যবহার করছি, যে তারা তাদের আবির্ভাবই হয়েছে। কারণ প্রত্যেকটা সাধুর গল্পের মানে আবির্ভাবের পেছনে প্রচুর গল্প আছে, এবং সেই গল্পগুলো অত্যন্ত হাস্যকর, রিডিকিউলাস গল্প সমস্ত। যেমন ধরো, এগুলো সাধারণ মানুষ কতটা জানেন আমি জানি না, মানে আমার রিসার্চে এগুলো ধরা পড়েছে বলেই বলতে ইচ্ছে করছে। যেমন ধরো, বাবা জ্যোতির্দেব বলে মধ্যপ্রদেশের শেরফুল কালান বলে একটা জায়গা আছে, সেখানে উনি আবির্ভাব হয়েছিলেন। এবং উনি যেটা বলেছিলেন আর কি, যে বেঁচে থাকার আগে পর্যন্ত, যে উনিই নেতাজি। এবং উনি কার সঙ্গে এসেছিলেন? হিটলারের সঙ্গে। হিটলারের সঙ্গে এসে উনি একটা বিমানে চলে আসছিলেন হিটলারের সঙ্গে। প্রথম কথা, হিটলারের সঙ্গে ওনার কি করে দেখা হলো আমি জানি না। হিটলারের সঙ্গে উনি আসছিলেন, প্লেন অ্যাক্সিডেন্ট হয়, তাতে ওরা দুজনে বেঁচে যান। বেঁচে যাওয়ার পর জঙ্গলের মধ্যে দিয়ে দুজনে হাঁটতে হাঁটতে ওই জায়গায় এসে একটা নদীর ধারে একটা আস্তানা গেড়ে, ঝুবড়ি গেড়ে ওরা ছিলেন। তারপরে হিটলার উদা হয়ে যায়। হিটলার উদা হয়ে কোথায় গেলেন সেই ইতিহাস উনি জানেন না, কিন্তু উনি যে নেতাজি ছিলেন সেটা উনি নিজে মুখে বলেন। এখন ধরো, এটাকে তুমি বিশ্বাস করতেই পারো, অবিশ্বাস করতে পারো, তোমার ব্যাপার। আমি অনুসন্ধানী লেখক হিসেবে আমি এটাকে বলবো যে এটা একটা গল্প, সিম্পল গাছে গরু চড়ার মতো একটা গল্প, যে গল্পের কোনো অর্থ নেই। সুভাষচন্দ্রকে নিয়ে গত 1945-এর পর থেকে এখনো পর্যন্ত মানে এই ধরনের অজস্র গল্প তৈরি হয়েছে, যেটাকে খুব সার্কাস্টিক্যালি বলতে গেলে বলতে হবে যে গুজবের গজব ছড়িয়ে দেওয়া হয়েছে। গুজবের গজব ছড়িয়ে দেওয়া হয়েছে। কখনো সাধু বাবা সাজানো হয়েছে, কখনো তাকে বলা হয়েছে যে একটা ইন্টারন্যাশনাল লেভেলের রেড আর্মি, ওই যেমন চীনে তৈরি হয়েছিল সেই রকম একটা আর্মি তৈরিতে তিনি ব্যস্ত ছিলেন চীনের ইউনান প্রদেশে। এবং মাও সেতুং তাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন সেই রেড আর্মি তৈরি করার জন্য। এবং উনি নাকি রেড আর্মির অন্যতম উপদেষ্টা ছিলেন। তিনি কোথা থেকে চীনে গেলেন, কবে গেলেন, তার কোনো ব্যাখ্যা কেউ দেয়নি, অথচ বই বেরিয়ে গেছে। লিখেছেন এস এম গাঙ্গুলি বলে একজন লিখেছেন, অনেকেই লিখেছেন। তারপরে বলা হয়েছে যে উনি তিব্বতে গিয়েছিলেন, তিব্বত থেকে দালাই লামাকে তিনি উদ্ধার করেছেন চীনাদের হাত থেকে, এবং দালাই লামা কয়েক হাজার তিবেতিয়ানকে নিয়ে ওনার সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন। কোথা থেকে এলেন? বলা হচ্ছে উনি ওখান থেকে গেলেন চট্টগ্রাম, এখন যেটা বাংলাদেশে, সেখান থেকে উনি দিল্লি গেলেন। দিল্লি গেলেন দালাই লামাকে নিয়ে। কার হাত ধরে উনি দালাই লামাকে ঢোকালেন? আমরা যে ইতিহাসটা জানি সেটা তো দালাই লামা আশ্রয় চেয়েছিলেন, পলিটিক্যাল আশ্রয় চেয়েছিলেন জওহরলালের কাছে, জওহরলাল সেটা অ্যালাউ করেছিলেন, তারপর তিনি এসেছিলেন। কিন্তু এটাকে নেতাজি এনেছিলেন এ কথা জওহরলাল কখনো বলেননি, বা নেতাজি এনেছিলেন সেই ইতিহাসটাই বা কোথায়, কে বলছে? দালাই লামা তো বলেননি কখনো। ঠিক। আচ্ছা, শুধু তাই নয়, সবচেয়ে বড় যে ঘটনাটা সেটা হচ্ছে রাশিয়ার গুজব। আমি বলি রাশিয়ার রূপকথা। নেতাজিকে নিয়ে রাশিয়ার রূপকথা বানানো হয়েছে। অজস্র ইতিহাস, অজস্র ঘটনা আমি তোমাদের বলতে পারি। এই যে দেখো, একটা পাতার পর পাতা শুধু পয়েন্টস গুলো লেখা আছে। এখানে ধরো, প্রথমে কাবুলের রাশিয়ান রাষ্ট্রদূত মোরাদাব, যখন উনি আফগানিস্তানে গিয়েছিলেন, সেই পরবর্তীকালে ওখানে মোরাদাব বলে একজন রাষ্ট্রদূত ছিলেন, তিনি বলছেন যে নেতাজি রাশিয়াতে গিয়েছিলেন। আলফ্রেড ওয়াগ বলে একজন চিকাগো ট্রিবিউনের সাংবাদিক ছিলেন, তিনি জওহরলালের মুখের ওপর
একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন উনি সায়গনে নেতাজিকে দেখেছেন। উনি নাকি রাশিয়া থেকে 3বার রেডিও ভাষণ দিয়েছেন। নেতাজি? নেতাজি কোন কোন আচ্ছা। সময়? 1945-এর 26শে ডিসেম্বর, 1946-এর 1 জানুয়ারি, 1946-এর ফেব্রুয়ারি মাসে 3বার উনি রাশিয়া থেকে বক্তৃতা দিয়েছেন ইন্ডিয়ানসদের জন্য। আমি আমারই একটা কাজ দেখাই, একটা অনুসন্ধান। সেটা হচ্ছে, এটা আমার বই না, এটা একটা নেতাজিরই এর ভাষণের বই, টেস্টামেন্ট অফ সুভাষ বোস। এই বইটাতে সুভাষচন্দ্র বিদেশে থাকাকালীন যত রেডিও ভাষণ দিয়েছেন তার টোটাল কালেকশন এটা। সেই কালেকশনটা করেছিল আজাদিন ফৌজের কিছু সৈনিক। আচ্ছা। সেইটা আলটিমেটলি 1946 সালে বই হয়ে বেরিয়েছিল, কিন্তু ব্রিটিশ সরকার সেটা ব্যান করে দিয়েছিল। পরবর্তীকালে এই বইটাকে আমি আর্কাইভ থেকে উদ্ধার করে এই বইটা ছাপিয়েছি। আমি যখন নেতাজিকে নিয়ে রিসার্চের কাজ শুরু করি, তখন এই নেতাজি যে রাশিয়া থেকে 3বার বক্তৃতা দিয়েছেন এটা সন্ধান করতে গিয়ে এই বইটির সন্ধান পাই। তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেতাজি রাশিয়া থেকে বক্তৃতা দিয়েছেন রেডিও ভাষণ আমি খুঁজে পাইনি। বলা হয় যে সিক্রেট প্রোটোকল ছিল রাশিয়াতেই ওনাকে রাশিয়া নিয়ে আরো ইন্টারেস্টিং গল্পগুলো আগে বলি। আমার একটা প্রশ্ন ছিল পার্সোনালি, আমি এটা নিয়ে অনেক ভেবেছিলাম যে যখন এরকম অনেক জিনিসপত্র শুনতে পাচ্ছিলাম আগে, যখন মুভিও রিলিজ হলো, তো আমি ভাবছিলাম যে নেতাজি এত বড় একটা ক্যারেক্টার, যার দেশের প্রতি ইম্প্যাক্ট আর দেশের প্রতি ভালোবাসা অনেক বেশি, ঠিক আছে, আর স্বাধীনতা সংগ্রামী বলো বা দেশপ্রেমিক বলো, উনি অনেক বেশি নিজেকে সামনে এনে সবকিছু হ্যান্ডেল করতেন। তো 1946-এর দেশ ওরকম একটা জায়গায় থেকে তারপর স্বাধীনতা হলো, স্বাধীনতার পরে উনি কেন সামনে এলেন না? যদি উনি বেঁচেই থাকতেন তাহলে ওনার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, তাই না? তার চাইতে আমার বড় অভিযোগ আছে। তুমি তো খুব সহজ করে নরম করে বললে, হ্যাঁ, আমি একেবারে খুব দৃঢ় ভাষায় প্রশ্ন করছি একটা, যে গুমনামি বাবা হিসেবে উনি 1950 সাল থেকে 1985 সাল পর্যন্ত তার একটা খুব বড় অংশ, যতদিন অযোধ্যায় ছিলেন, ঠিক, উনি পর্দার আড়ালে থেকে গেলেন রামভবনে। নেতাজি, লোকটার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি পর্দার আড়ালে 18টা বছর কাটিয়ে গেলেন কার হয়ে? যারা এটা বলেন তারা বলেন যে উনি ছদ্মবেশে ঘুরে বেরিয়েছেন, তার কারণ হচ্ছে ওনার ওয়ার ক্রিমিনাল হিসেবে ওনার ওপর একটা চাপ ছিল। হ্যাঁ, উনি যদি নিজেকে নিজে প্রকাশ করতেন তাহলে আলটিমেটলি জওহরলাল ওনাকে ব্রিটিশের হাতে তুলে দিতেন। একটা এটা আমি অনেক জায়গায় পড়েছি, বাট আমারও এটাই প্রশ্ন ছিল, নেতাজি কি ওয়ার ক্রিমিনাল ছিলেন? না, নেতাজি ওয়াজ নেভার এ ওয়ার ক্রিমিনাল। এক্স্যাক্টলি। জওহরলাল কি বলছেন শোনো। জওহরলাল বলছেন লিখিতভাবে, I have never heard about any secret protocol about Netaji Subhash Chandra Bose. Certainly, the government of India has not bound themselves to any such things. Even if any country asks the government of India to hand him over, it is not going to be agreed to. বলছে যদি প্রথম কথা এরকম কিছু বাইন্ডিংস নেই, নেতাজির ওয়ার ক্রিমিনালের নাম নেই, সেটা ব্রিটিশ সরকারও আছে, ব্রিটিশ সরকারের রিপোর্টেও আছে যে কোথাও ওনার নাম নেই। আছে কার? জাপান আর জার্মানির সেনাবাহিনীর ওপর। নেতাজি তো ক্রিমিনাল ছিলেন না, নেতাজি ওয়াজ এ ফ্রিডম স্ট্রাগলার। এটা ব্রিটিশ সরকারের কথা, আমার কথা না। নেতাজি ওয়াজ এ ফ্রিডম স্ট্রাগলার, সুতরাং তাকে ওয়ার ক্রিমিনাল কেন বানানো হবে, কি কারণে? ঠিক। আচ্ছা, এটা হলো 1 নম্বর, যে জওহরলাল বলছেন যে এরকম কোনো প্রোটোকল ছিল না পরিষ্কারভাবে। আচ্ছা, 1956 সালের 2রা এপ্রিল সেম কথা বলেছিল ভারতে নিযুক্ত ইংল্যান্ডের হাই কমিশনার। হি ওয়াজ নেভার এ ওয়ার ক্রিমিনাল। সেটাও বলছি, আমি দেখাচ্ছি তোমাকে। এই যে এখান থেকে উনি বলছেন যে সেখানে শুধু নাম ছিল, ওয়ার ক্রিমিনাল হিসেবে নাম ছিল শুধু জাপানি এবং জার্মান নাগরিকদের, কোনো ভারতীয়ের নাম সেখানে ছিল না। তুমি একটা জিনিস একটু ছোট করে বলে দাও, যদি কেউ না জেনে থাকে বা যদি কারো কনফিউশন থাকে, যে ওয়ার ক্রিমিনালের অ্যাকচুয়াল মিনিংটা কি? ওয়ার ক্রিমিনাল মানে হচ্ছে একটা দেশ যুদ্ধে পরাজিত হলো,
সেই দেশের সেনানায়ক থেকে শুরু করে সেনাবাহিনী হুম তাদের অ্যারেস্ট করে ওয়ার ক্রিমিনাল করে তাদের শাস্তি দেবে। যেমন ধরো জার্মানিতে হুম হিটলার তো হয় আত্মহত্যা করলেন বা পালালেন, সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার না। হুম। কিন্তু ওনার যত মানে রিবেন্ট্রপ থেকে শুরু করে, মানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার, প্লাস গোয়েবলস এর মতো নিজের প্রচার সচিব যিনি ছিলেন, বা যত ওদের খুব বড় অফিসার ছিলেন, সামরিক বাহিনীর অফিসার, প্রত্যেকের ফাঁসি হয়েছিল প্রত্যেকের এক ধার্সে, as a war একের পর criminal. এক, অ্যাজ এ ওয়ার ক্রিমিনাল। ওকে আমি সেই ছবিও দেখাতে পারি যে ফাঁসি হচ্ছে। তা এইটা হচ্ছে ওয়ার ক্রিমিনালের ব্যাপার। কিন্তু কারণ তারা যুদ্ধ করেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। নেতাজি তো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধটা কবে করলো? একদম শেষ পর্যায়ে যখন ওই ভারতবর্ষের স্বাধীনতার জন্য জাপানের সঙ্গে মিলে ও যুদ্ধটা করেছিল। জাপান ওয়াজ দ্য মেন অ্যাসিস্ট্যান্ট, সুতরাং জাপানের ওয়ার ক্রিমিনাল আছে। হাউ নেতাজি কামস হিয়ার? ঠিক আছে, ঠিক সুতরাং এটা বাজে কথা যে নেতাজি কোনোদিনই ওয়ার ক্রিমিনাল ছিলেন না। তাহলে তার পালিয়ে বেড়াবার কোনো জায়গা ছিল না। তাহলে পালিয়ে বেড়ালেন কেন? আসলে তাকে পালিয়ে বেড়ানোর মতো করে ছদ্মবেশে সাজিয়ে রাখা হলো। কারা রাখলো? যারা এই প্রচারটা চালাতে চাইলো যে নেতাজি বেঁচে আছেন বা সেই সময় বেঁচে ছিলেন। এটাই হচ্ছে মূল ব্যাপার। যেমন আমি বলছি, ধরো তোমরা, এটা খুব কমন, মানে লোকের মুখে মুখে বলে যে রাধাকৃষ্ণন যখন রাশিয়াতে রাষ্ট্রদূত ছিলেন তখন উনি তো নেতাজিকে দেখেছিলেন কারাগারে বন্দী, উনি তার সঙ্গে কথা বলেছিলেন, নেতাজি বলেছিলেন আমি দেশে ফিরতে চাই, আপনি ব্যবস্থা করুন জওহরলালের সঙ্গে কথা বলে। এসব প্রচার আছে। আচ্ছা, রাধাকৃষ্ণন নিজে মুখে বলছেন যা এরকম কোনো ঘটনা তো আমি কোথাও কখনো বলিনি। খোসলা কমিশনের কাছে চিঠি পাঠিয়েছিলেন উনি। কি চিঠি পাঠিয়েছিলেন আমি তোমাদের একটুখানি পড়ে শোনাই। মানে আমি যেটা প্রমাণ করতে চাইছি যে নেতাজিকে নিয়ে গুজবের গজব যেটা আমি বলছি সেটা কি ভয়ঙ্কর জায়গায় যেতে পারে নেতাজির মতো একজন দেশপ্রেমিক মানুষ এবং অত বড় স্বাধীনতা সংগ্রামী, সেইটা প্রমাণ করার জন্য উনি কি বলছেন দেখো। খোসলা কমিশন, তদন্ত কমিশন নেতাজির উপর, সেখানে উনি লিখেছিলেন, উনি তো তখন রাষ্ট্রপতি ছিলেন, উনি ন্যাচারালি উনি লিখে পাঠিয়েছিলেন ওনার বক্তব্য। I have read a verbatim report of Sri S.M. Goswami's statement. এস এম গোস্বামী এই রটনাটা রটিয়েছিল। He was an ICS officer. উনি এটা রটনা রটিয়েছিলেন যে রাধাকৃষ্ণন দেখেছিলেন বলে সুভাষকে। বলছে I have read a verbatim report of Sri S.M. Goswami's statement. The last time I met Netaji Subhash Chandra Bose was in Darjeeling in the summer of 1940. বুঝতে পারছো? And I have not made Sri Goswami any of the statement he has attributed to me. আমার নামে উনি যে কথা বলেছেন সে কথা আমি ওনাকে কোনোদিনই এসব কথা বলিনি। ঠিক, তাহলে বাজে কথা। এই এস এম গোস্বামী রটিয়েছিলেন যে নেতাজি ইউনানে আছেন, চীনের ইউনান প্রদেশে, সেখানে মাও সেতুং এর রেড আর্মিকে উনি তৈরি করছেন। মাও সেতুং পুরো ওনাকে অর্ডার দিয়ে দিয়েছে, মানে পুরো ছাড়পত্র দিয়েছেন, আপনি আপনার মতো করে তৈরি করে দিন রেড আর্মিকে। এবং ওনাকে একটা বিশাল অঞ্চল নাকি দিয়ে দিয়েছিল, বলেছিল আপনি ওটাকে ইন্টারন্যাশনাল ওয়ার গ্রাউন্ড তৈরি করুন। সব ইন্টারেস্টিং গল্প, ভেরি ইন্টারেস্টিং গল্প। সেখানে নাকি 5 লক্ষ ভারতীয় সেনাকে উনি ট্রেনিং দিতেন। চীনের বুকে 5 লক্ষ ভারতীয় কোথা থেকে গেল? সেটাই, কে নিয়ে গেল ওখানে? আচ্ছা, তাও মানলাম যে 5 লক্ষ ভারতীয়কে নিয়ে উনি ওখানে একটা সেনা, কি বলবো, সেনা গ্রাউন্ড তৈরি করলেন। তারপর উনি ছেড়ে চলে গেলেন কেন তিব্বতে? সেটাই, দালাই লামাকে উদ্ধার করার জন্য অত বিরাট একটা প্রজেক্ট, সেটা ছেড়ে চলে গেলেন উনি। আচ্ছা, এবার দেখো রাধাকৃষ্ণের ব্যাপার জানো। বিজয় লক্ষ্মী পণ্ডিত, জওহরলালের বোন, তিনি ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত একটা সময়। আচ্ছা, উনি ফিরে এসে ভারতবর্ষে একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমি একটা খুব ভালো তথ্য আপনাদের দেবো, রিপোর্টারদের বলেছিল। রিপোর্টাররা ধরে নিয়েছিল যে উনি হয়তো নেতাজি সম্পর্কে কোনো তথ্য দেবেন। উনি কিন্তু কোথাও বলেননি, নেতাজির কথা কোথাও বলেননি উনি, রিপোর্টারদের ধরে নিয়েছে। এবারে সেইটাকেই প্রচার করা হয় যে বিজয়লক্ষ্মী পণ্ডিত বলেছিলেন যে নেতাজি রাশিয়ায় থাকেন।
সবই অ্যাজাম্পশন চলছে। সবটাই অ্যাসাম্পশন। আচ্ছা, আরো ঘটনা শুনবে। ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন অবনীনাথ মুখার্জি, হুম খুব নামী লোক। হুম সারা জীবনটা কমিউনিস্ট পার্টির জন্য কাটিয়েছেন এবং রাশিয়াতে বন্দী ছিলেন, রাশিয়াতেই মারা গেছেন বন্দী অবস্থায়। আচ্ছা ওনার ছেলে, উনি একজন রাশিয়ান মেয়েকে বিয়ে করেছিলেন, তার যে সন্তান ছিল তার নাম গোরা, গোরা। বাঙালি নাম দিয়েছিলেন গোরা। আচ্ছা গোরা নামটা দেওয়ার পিছনেও কিন্তু ওই রবীন্দ্রনাথের গোরা হুম চরিত্রটাকে এনেছিলেন। তা এই ছেলেটি যখন মারা যায়, যুদ্ধেই মারা গিয়েছিল রাশিয়াতে, তা গোরা ওখানে বলেছিল যে আমার বাবা সাইবেরিয়ার এই এই পার্টিকুলার জেলটার নাম আমি বলছি, সাইবেরিয়ার জেলটার নাম হচ্ছে সোলেভেৎস্কি দ্বীপের গুলাগ আর্কিপেলাগো। এই জেলে অবনীনাথ মুখার্জি বন্দী ছিলেন, ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। উনি নাকি মারা যাওয়ার আগে ছেলেকে বলে গিয়েছিলেন যে নেতাজি আমার পাশের ছেলে বন্দী ছিলেন। এবারে এই ছেলে কাকে বলেছিলেন? নোবডি নোজ। এই ছেলে রাশিয়ার যুদ্ধে মারা যায়, তারপরে এই ব্যাপারে কোনো ডকুমেন্ট আজ পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি অবনীনাথ মুখার্জির স্ত্রীও কখনো এই কথা বলেননি। আচ্ছা তাহলে এটা কারা বললো? কারা বললো সেটা নিয়ে কিন্তু ওই জাস্ট মুখে মুখে তুমি বলেছো, তোমার থেকে আর একজন শুনেছে, তার থেকে আর একজন শুনেছে,